আমার অভিজ্ঞতা থেকে আমি যেটা বুঝেছি সেটা হচ্ছে শীতের ফুল গাছের জন্য দুটো খাবার গাছের জন্য যথেষ্ট ভালো এবং ফলদায়ক। আমার গাছগুলো হয়তো শোয়ের মাঠে যাওয়ার মতো নয়, তবে আবার গাছগুলো কিন্তু খারাপও নয়। আপনারা আমার এই যে গাছগুলো দেখেই হয়তো বুঝতে পারছেন কতটা সুন্দর এবং কতটা ঝোপালো এবং কিভাবে ফুল ফুটে রয়েছে। আর এটা করতে পেরেছি আমি দুটো খাবারের জন্য। কি সেই খাবার, সে নিয়ে আজকের ভিডিও। নমস্কার, আমি দেবজ্যোতি, কুচবিহার থেকে। আর আপনারা দেখছেন রামপুর ছাদ বাগান। প্রতিদিনের অভ্যাস মতো আজও চলে এসেছি আমি একটি ভিডিও নিয়ে। শীতের ফুল গাছ করতে গেলে কোন খাবার দুটোকে সবথেকে বেশি প্রিফারেন্স দিতে হয়, যেটা কিনা আমার অভিজ্ঞতা থেকে আমি বুঝেছি, সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা সবাই আমার ভিডিও হয়তো প্রতিদিনই দেখেন। যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওগুলো প্রতিদিনই দেখেন, আপনারা হয়তো জানেন যে আমি আমার ছাদ বাগানে ফলের গাছের উপরে কিন্তু বেশি জোর দেওয়া রয়েছে এবং রয়েছে আমার কাছে পার্মানেন্ট বেশ কিছু ফুলের গাছ। তার মধ্যে আমার কাছে রয়েছে পার্মানেন্ট কিছু ফুলের গাছ, যেমন জবা, গোলাপ, ওদিকটাতে রয়েছে জবা, গন্ধরাজ, অ্যাজেলিয়া, জারবেরা সহ বিভিন্ন পার্মানেন্ট ফুলের গাছ। তার মধ্যে থেকেও আমি কিছু শীতের ফুল গাছ, মানে শীতকালীন যে সমস্ত ফুল গাছ সে সমস্ত করে থাকি। করতে গিয়ে আমি এই যে চন্দ্রমল্লিকা গাছগুলো দেখছেন, এই চন্দ্রমল্লিকা গাছগুলোকে নিয়ে এসেছিলাম আমি কালী পুজোর ঠিক পরে। গাছগুলো এনেছিলাম পিপিতে, 2-3 ইঞ্চি পিপিতে বসানো ছিল। সেই পিপিতে বসিয়ে গাছগুলোকে বসিয়েছিলাম 6 ইঞ্চি মাটির টবে। সে সময় থেকে দুটি খাবার চালু করেছিলাম। সে দুটি খাবার এবং দিয়ে গেছি মাইক্রোনিউট্রেন এবং এপসাম সল্ট। গাছের শেকড়ের বৃদ্ধির জন্য প্রতি সপ্তাহে দিয়ে গেছি হিউমিক অ্যাসিড, মিশ্রিত জল, এবং গাছের জন্য পোকা মাকড় বা রোগ দেখা না দেয় তার জন্য নিয়মিত কীটনাশক এবং ফাঙ্গিসাইড। বর্তমানে এই যে ফুল ফুটে যাওয়ার পর গাছে কিন্তু সমস্ত খাবার বন্ধ। যখনই গাছে কুঁড়ি চলে আসে তখনই কিন্তু আমাদেরকে গাছের খাবার বন্ধ করে দিতে হয়, যদি আমরা সে সময় ফুল নিতে চাই। এবং সেটা আমরা সাধারণত নিয়ে থাকি ডিসেম্বর মাসের শুরুর থেকে। আমি এই চন্দ্রমল্লিকা গাছকে শুরুর থেকে শেষ পর্যন্ত কি পরিচর্যা করেছি সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরব। গাছগুলো ঠিক এই অবস্থাতে আমি 6 ইঞ্চি মাটি টবে বসিয়েছি এবং নিচের দিকে যে সমস্ত ডালগুলো ছিল সমস্ত ডালগুলোকে কিন্তু আমি কেটে ফেলে দিয়েছি। রেখেছি একটু স্থানে, মানে ছায়াযুক্ত স্থানে। গাছ বসানোর 7 দিন পর থেকে আমি একটি মাত্রই খাবার আমার এই গাছগুলোতে দিয়ে গেছি, সেটা হচ্ছে শস্যের খোল পচা জল। এই শস্যের খোল পচা জলকে আমি চন্দ্রমল্লিকা গাছগুলোতে দিয়ে গিয়েছিলাম 7 দিনে একবার, মানে প্রতি সপ্তাহে একবার করে। এছাড়া এর পাশাপাশি দিয়ে গেছি শুরু থেকেই কীটনাশক এবং ফাঙ্গিসাইড। শুরুতেই যদি ফাঙ্গাসের প্রবলেম এবং পোকামাকড়ের সমস্যায় গাছ নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু সে গাছ কিন্তু আর ঠিক হয় না, তাই সেটা করে যেতে হয়েছে। ঠিক তার কিছুদিন পরে দেখুন গাছের এই গ্রোথ নিয়েছে শুধুমাত্র শস্যের খোল জল পেয়ে। এরপর গাছগুলো যখন ঠিক এই অবস্থাতে এসে দাঁড়িয়েছে বা দাঁড়িয়েছিল,
সে সময় আমি কয়েকটি খাবার চালু করেছিলাম। একটি হচ্ছে এনপিকে 10-26-26। এই 10-26-26 সে সময় আমি 1 লিটার জলে 2 গ্রাম মিশিয়ে সপ্তাহে 3 দিন দিয়েছিলাম। মানে ধরুন সোম, বুধ, শুক্র, এই 3 দিন দিয়েছিলাম আমি 10-26-26। এছাড়া গাছগুলোতে দিয়ে গেছি 10 দিন পর পর 1 লিটার জলে 1 গ্রাম ইউরিয়া এবং 1 গ্রাম এপসাম সল্ট মিশিয়ে 10 দিন পর পর। এছাড়া দিয়েছি সপ্তাহে 1 দিন করে ব্যালেন্স এমপিকে 19-19-19, সেটা 1 লিটার জলে 2 গ্রাম মিশিয়ে গাছগুলোতে স্প্রে করেছি। এছাড়া কীটনাশক, ফাঙ্গিসাইড তো ছিলই। এরপর আমি কিন্তু গাছে যখনই নতুন শাখা বেরিয়ে এসেছিল আমি কিন্তু পিঞ্চিং করে দিয়েছিলাম গাছগুলোতে, যেন পিঞ্চিং করার স্থান থেকে আরও কিছু ডাল বেরিয়ে আসতে পারে। এরপর যখন গাছগুলো মোটামুটি ঝাড় নিয়ে নেয় তারপর আমি গাছগুলোকে রিপোর্ট করে দেই 8 ইঞ্চি মাটির টবে, এবং সেটাই ছিল আমার ফাইনাল পটিং। সে সময় গাছগুলো দেখুন ঠিক এই অবস্থায় এসে দাঁড়িয়েছিল, এবং আমি গাছগুলোকে 8 ইঞ্চি মাটির টবে রিপোর্ট করে দিয়েছি। এবং রিপোর্ট করে দেওয়ার পর যেভাবে পিঞ্চিং চলছিল ঠিক সেভাবেই পিঞ্চিং করে গেছিলাম। এবং 8 ইঞ্চি মাটির টবে দিয়ে দেওয়ার পর আমি গাছগুলোতে যে খাবারটি ব্যবহার করেছিলাম সেই খাবারটি ছিল ইউরিয়া নিয়েছিলাম 8 গ্রাম, 10-26-26 নিয়েছিলাম 12 গ্রাম, এবং ম্যাগনেসিয়াম সালফেট সেটা নিয়েছিলাম 4 গ্রাম, এবং মাইক্রোনিউট্রেন অ্যাগ্রোবিন ম্যাক্স যেহেতু মাটিতে ব্যবহার করেছিলাম তার জন্য নিয়েছিলাম 1 গ্রাম। টোটাল উপাদান এখানে এসে দাঁড়িয়েছিল 25 গ্রাম। তার থেকে 2 গ্রাম করে নিয়ে 1 লিটার জলে মিশিয়ে 2 দিন পর পর গাছগুলোতে দিয়ে গেছি, এবং সেই দিয়ে যাওয়াটি চালু রেখেছিলাম আমি কুড়ি চলে আসার আগ পর্যন্ত। যখন কুড়ি চলে এসেছিল তখন আমি পিঞ্চিং সহকারে এই খাবার বন্ধ করে দিয়েছি, এবং সেটা করেছিলাম আমি ডিসেম্বরের শুরুতেই। ডিসেম্বরের শুরুতে এসে দেখুন গাছগুলোতে কিভাবে কুড়ি চলে এসেছিল। এই কুড়ি চলে আসার পরেই শুধু একমাত্র জল ছাড়া এই গাছগুলোতে আর কোনো রকম পরিচর্যা করছিলাম না, আর তার সুফল আপনারা তো দেখতে পেলেন। আর এসব পরিচর্যা করেই গাছগুলো বর্তমানে আমার এই পজিশনে এসে দাঁড়িয়েছে। যে সমস্ত বাগানি বন্ধুরা শোয়ের মাঠে যেতে চান না বা শোয়ের মাঠে গাছ যায় না, হয়তো অনেকে ব্যালকনিতে বাগান করে থাকেন, আপনারা যদি আমার এই যে গাছের পরিচর্যা, চন্দ্রমল্লিকা গাছের পরিচর্যা, সেটাকে ফলো করতে পারেন মানে আগামী সিজনের জন্য, তাহলে আপনাদের গাছ কিন্তু ঠিক খুব বড় না হলেও এই সুন্দর রূপে এসে কিন্তু দাঁড়াবে। এই ছিল আজকের ভিডিও। আমরা শীতের ফুল গাছ করতে গিয়ে যে সমস্ত খাবার ব্যবহার করি, রাসায়নিক এবং জৈব দুটোকে মিলিয়ে, তবেই কিন্তু শীতের ফুল গাছ খুব সুন্দর রূপ নেয় বা সুন্দর হয়। কারণ যেহেতু 3 মাসের গাছ, 3 মাসের মধ্যেই আমাকে গাছ তৈরি করতে হবে, গাছকে বাড়াতে হবে, গাছের থেকে ফুল নিতে হবে। সুতরাং আমাদেরকে জৈব রাসায়নিক মিশিয়ে বা জৈব রাসায়নিক মিলে যদি আমরা গাছ করতে পারি তবেই কিন্তু শীতের ফুল গাছ খুব সুন্দর রূপ নিয়ে দাঁড়ায়। আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কেননা প্রতিদিন দুপুর 2টোয় আমার এই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলেই আসে,
সেই সমস্ত ভিডিও দেখতে হলে বা পেতে চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।